চাচু ওখানে আমার উদ্দেশ্যে কয়েক লাইন লিখে গিয়েছিল, সতর্কবার্তা এবং উপদেশমূলক কথা। এরপর আমি পুরো মোবাইল ঘাটাঘাটি করতে করতে গ্যালারিতে ঢুকলাম। ওখানেই ছিল আমার জন্য 180 ডিগ্রি শক। এমএল ওরফে মার্ক লুকাসের সাথে তালুকদারের কনভারসেশন, সেই সঙ্গে এমএলের চেহারা। হয়তো পুরোপুরি ক্লিয়ার ভিউ ছিল না, তবে বোঝা যাচ্ছিল চেহারা কেমন। আমি জাস্ট শকড হয়ে পড়লাম। আমার চাচু যে এমন অকল্পনীয় কিছু করেছে ভাবতেই লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল। তালুকদার সাহেব আবারও বোকামি করে নিজের পায়ে নিজেই কুড়াল মারল। এমএলের স্পষ্ট নির্দেশনা ছিল এনামুল সাহেবের মোবাইলটা খুঁজে বের করে ডিস্ট্রয় করে দেয়া, কিন্তু তালুকদারের লোকেরা কতক্ষণ খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলো। মোবাইলটা এনামুল সাহেব কখন কিভাবে লুকিয়েছে ওদের জানা নেই। ওরা বহু খুঁজেও মোবাইলটা পায়নি। তাই তো তালুকদার অন দ্য স্পট মিথ্যা বলল। এমএলকে জানালো মোবাইল খুঁজে পাওয়া গেছে এবং ধ্বংস করা হয়েছে। ব্যাস হয়ে গেল। এমএলের চেহারা তখন আমার মস্তিষ্কে সেট হয়ে গেছে। এক্সপার্ট এডিটর দিয়ে ভিডিও ক্লিয়ার করে নিলাম। এবার চেহারা এবং কণ্ঠস্বর আরো স্পষ্ট হলো। শুরু হলো আমাদের নতুন মিশন, এমএলকে খুঁজে বের করা। সবাই মনোযোগ সহকারে শুনছে, শুধুমাত্র তাহমিনা নত মস্তিষ্কে বসে। এমএলের চেহারা অনুসরণ করে আমি পৃথিবীর বেশ কিছু দেশে লোক লাগিয়ে দিলাম। অঢেল টাকা খরচ করে খোঁজাখুঁজি জারি রাখলাম। বেশি সন্দেহ হচ্ছিল রাশিয়া, কেননা কারোর ভাষ্য মতে এমএল রাশিয়ান নাগরিক। এছাড়াও আরেকটা কারণ রয়েছে। আমাদের সঞ্জীবনী ফার্মাসিউটিক্যাল যে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে রিসার্চ করছে, এতে বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করেছে রাশিয়ান এক রিসার্চ সেন্টার। তাই কেন জানি না রাশিয়াতেই বেশি বেশি করে খোঁজ করার নির্দেশনা দিলাম। এদিকে আবার ঘটে গেল আরেক কাণ্ড। কি? তখন চাচুর মৃত্যুর অল্প দিন পেরিয়েছে। মনে পড়ে আমি কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছিলাম, বাড়ি থেকে হুঁটহাট বের হওয়া যাবে না, গেলেও সাথে বডিগার্ড থাকবে। কিন্তু একদিন বাধ্য হয়ে আঁচল বাড়ির বাইরে গেল, আর তখনই ওকে হামলা করলো তালুকদারের লোক। আঁচলের মুখখানি মলিন হলো, মৃদুস্বরে বলল, কিন্তু কিছু লোক আমাকে বাঁচিয়ে দিয়েছিল, যদিও বা ওদের আমি চিনি না। হ্যাঁ, চেনো না, কারণ ওরা আমার লোক। ছদ্মবেশে দিনের পর দিন আমার ফ্যামিলির সেফটির জন্য ওরা কাজ করে আসছে। ওদের পরিচয় তোমাদের জানা নেই, তোমাদের অজান্তেই ওরা তোমাদের ফলো করত, বিপদ আপদে সেফটি দিত। এসব কি বলছো ভাইয়া? আমাদের ফলো করা হতো? আমরা তো জানি না। হ্যাঁ, জানতে না, কারণ আমার নির্দেশেই ওরা চুপিসারে ছদ্মবেশে ফলো করত। এর মধ্যে আবার শুরু হলো নতুন ষড়যন্ত্র। আমার থেকে আঁচলকে দূর করার কুটিল পরিকল্পনা বাস্তবায়ন হতে লাগলো। জাজবেরির ইশারা পেয়ে মেহরুজ আঁচল বলতে লাগলো কিভাবে ওকে কলেজে অজ্ঞাত এক নারী বাজেভাবে ইনফ্লুয়েন্স করেছিল, ভুল বুঝিয়েছিল। প্রকৃত ঘটনা অনেকাংশেই রাগঢাক করে তবেই বলল আঁচল, যাতে কেউ ওদের ভুল না বোঝে। আর সেই অজ্ঞাত নারী কাজটা করেছিল তানিশার নির্দেশে। তানিশা? এ আবার কোন তানিশা? অ্যাসিস্ট্যান্ট এসপি তানিশা, এসপি ইউহান রহমানের জুনিয়র অফিসার। কি শেষমেশ পুলিশ হয়ে বেআইনি কর্ম, তাও আবার অমন বিশ্রী ঘটনা। হ্যাঁ, রক্ষক হয়ে গিয়েছিল ভক্ষক। তোমার মনে পড়ে আঁচল, সেদিন খুনের সময় ওই যে 3 জন মারা গেল? হ্যাঁ মনে আছে, ওসব কি বলা যায়? 1 মিনিট আঁচল, ভাইয়া তোমরা কিসের করে কথা বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দীর্ঘশ্বাস ফেলল জাজবের। বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল কিছু নরপশুর মুখশ্রী। ওরা তালুকদারের লোক ছিল, যারা কিনা চাচার মৃত্যুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কয়েক মাস লেগে গিয়েছিল ওদের ধরতে। ওদের ধরাটা মোটেও সহজ ছিল না, বহুত কাঠখড় পোড়াতে হয়েছিল ওদের ধরতে। ওদের আটকে রেখেছিলাম আমি নিজস্ব ডেরায়। উদ্দেশ্য ছিল ওদের মুখ থেকে চাচুর মৃত্যুর রহস্য উন্মোচন করা। তবে আফসোস, ওরা কিছুতেই মুখ খুলছিল না। অনেক মার খেয়ে শেষমেশ সার সংক্ষেপে জানালো কি হয়েছে চাচুর সঙ্গে। সবটা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমার সাথে থাকা পুলিশেরা তো ওই 3টাকে এনকাউন্টারের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল। শুধুমাত্র আমি বাধা দিয়েছিলাম নিজের স্বার্থে। যখন দেখলাম ওদের দ্বারা আর কিছু হবে না, বলে দিলাম কিল দেম। এসব চমকপ্রবোধ কথাবার্তা শুনে চমকালো উপস্থিত সকলে। আঁচল কিছু বলার পূর্বেই জাজবের বলে উঠল, নিশ্চয়ই সবাই অবাক হচ্ছ যে পুলিশ কোথা থেকে এলো আর ওদের মারার জন্য হাত চুলকাচ্ছিল কেন। আসলে ওই 3 জন ছিল দাগী আসামি, জীবদ্দশায় বহু অপরাধ করেছিল। তাই ওদের অমন ভয়ানক আরেক অপরাধ শুনে পুলিশের মাথা নষ্ট হয়ে গেল।
জাগ্রত হলো খুনি আত্মা, তাই তো আমি বলতে না বলতেই মেরে দিল। তাদের ঝুলিতে জমা হলো আরো 3টে ইনকাউন্টার রেকর্ড। ও মাই আল্লাহ, অবিশ্বাস্য সব কাণ্ড। তো ম্যাডাম, এবার বুঝলেন ওই খুনগুলোর আসল রহস্য? হুম। ওই দিন আমার পাশে যে মেয়েটা ছিল ওই তানিশা আমার কাঁধে হাত রেখে বলেছিল শান্ত হতে। আমি তাই মাথা নাড়িয়েছিলাম। আর তুমি ভাবলে কি না? পুরনো দুঃস্মৃতি ফিরে আসছে, মলিন হচ্ছে হৃদয়। যত সম্ভব দ্রুত জাজবির প্রসঙ্গ বদলে ফেলল। তখন রাশিয়া, আমেরিকা সহ বেশ কয়েকটা দেশে এমএল এর খোঁজ পুরো দমে চলছিল। লাকিলি আমরা কয়েক মাসের কঠোর প্রচেষ্টায় সফল হলাম। খোঁজ পেলাম এমএল এর বর্তমান গার্লফ্রেন্ডের। ইয়েস, তার খোঁজ পেয়ে আমরা যেন আকাশের চাঁদ হাতে পেলাম। রাশিয়ান একটা ইনভেস্টিগেশন টিম আমাদের সিক্রেটলি হেল্প করছিল। আমার তরফ থেকে তারাই এমএল এর গার্লফ্রেন্ড ন্যাথিনের সঙ্গে কন্ট্যাক্ট করলো। ইনভেস্টিগেশন টিমের সদস্যরা তাদের বেস্টটা দিল আর ন্যাথিনকে কনভিন্স করতে সক্ষম হল। ন্যাথিন রাজি হলো আমাদের হেল্প করতে। এমএল তখন জার্মানি। আমাদের প্ল্যান মোতাবেক ন্যাথিন জানার চেষ্টা করছিল এমএল এর পরবর্তী স্টেপ কি হতে চলেছে, কিন্তু আফসোস কি থেকে কি হয়ে গেল। জাজবিরের চেহারায় অনুশোচনা দেখতে পেল আঁচল। মৃদুস্বরে শুধালো, কি হয়েছে বীর সাহেব, এভাবে আফসোস করছেন কেন? সরি টু সে, এমন কিছু হবে আমরা ভাবতেও পারিনি। এমএল কি করে যে সবটা টের পেল, উই স্টিল ডোন্ট নো। ওই এমএল আস্ত এক নির্দয়, সে অতি নৃশংসভাবে ন্যাথিনকে মেরে দিল। আমি জানলাম কি করে? আমার কাছে আননোন প্রাইভেট একটা নম্বর থেকে এসএমএস এসেছিল, সাথে হুমকি। সেই ভিডিওতে ছিল ন্যাথিনের নির্মম মৃতদেহ। আমাদের তথ্য মোতাবেক এমএল ধোঁকা কিছুতেই টলারেট করতে পারে না। আজ অবধি সে বহু খুন করেছে, যে বা যারা তাকে ধোঁকা দিয়েছে। এমনকি মাঝে তো বেশ হইচই পড়ে গিয়েছিল আমেরিকায়। তাদের এক দক্ষ কৃষ্ণাঙ্গ স্পাইকে এমএল নাকি জীবন্ত পুড়িয়ে মেরেছিল, আর সেই ভিডিও পাঠানো হয়েছিল আমেরিকান আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে। এতে আমেরিকানরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পারে না এমএলকে ওই মুহূর্তেই পুঁতে দিতে। খানিকের নীরবতা পালন হলো। সকলেই ভাবনায় মশগুল, কেউ কি করে এতটা নির্মম নিষ্ঠুর হতে পারে? এ কি আদৌ মানুষ? দম ফেলে জাজবির বলতে লাগলো, তালুকদার আমাকে, চাচুকে, এমনকি সর্বশেষ আঁচলকে ক্ষতি করার বেশ চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। এবার ভিন্ন পন্থা অবলম্বন করলো, টার্গেট করলো আমার সরল বোনটাকে। জাজবিরের চাহনি অনুসরণ করে সকলেই তাকালো জিনিয়ার পানে। এতে অপ্রস্তুত হয়ে পড়ল জিনিয়া। মলিন হলো বদন। জাজবির দৃষ্টি সরিয়ে বলতে লাগলো, যেমনটা আমি বলেছিলাম, ব্ল্যাক হোল আমাদের দেশে নারী পাচারের বিশাল একটা বাজার তৈরি করে ফেলেছে। তালুকদার যখন দেখলো আমাকে দমানো যাচ্ছে না, বারবার প্ল্যান ফ্লপ হচ্ছে, তখন আমার বোনটাকে টার্গেট করলো। সদ্য তরুণী, এখনো আবেগের রেশ বহমান। সহজেই ওকে প্রেমের ফাঁদে ফাঁসালো, এরপর করলো কিডন্যাপ। স্তব্ধ হলো পরিবেশ। আঁচল মলিন কণ্ঠে বলতে লাগলো, কি করে কিডন্যাপ হলো? কিডন্যাপের পরবর্তী সময়ে ওদের সাথে কি হয়েছিল, এবং সর্বশেষ ঘটনা, ওদেরকে যে পালাতে হেল্প করেছিল সে একজন ইন্ডিয়ান স্পাই। 1 বছর ধরে ব্ল্যাক হোলের সদস্য হিসেবে গোপনে কাজ করছিল। ব্ল্যাক হোলকে বিনাশ করার জন্য ইন্ডিয়ান আর্মিদের গোপনে তথ্য পাচার করত। সেই ব্ল্যাক হোলের নিয়মানুযায়ী ওই সময় বাংলাদেশে এসেছিল, কারণ বড় একটা ট্রাফিকিং হতে যাচ্ছিল বাংলাদেশে। 50টা মেয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করা হতো। এই সুযোগটা যে কাজে লাগালো। আঁচল যিনি সহ প্রায় 30 জনকে পালাতে হেল্প করে পাচার প্ল্যান বাঞ্ছন করে দিল। আই থিঙ্ক প্রি প্ল্যান্ড নয়, আঁচল ওরা ওখান থেকে পালিয়ে গেছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এছাড়াও আমাদের সাথে পূর্ব শত্রুতা। ওরা এটা বোধহয় মানতে পারছিল না, তাই চেয়েছিল আমার কোনো আপনজনকে আমার কাছ থেকে কেড়ে নিতে, আমাকে মেন্টালি ডিস্ট্রয় করতে। তাই ওই অ্যাক্সিডেন্ট করালো। চমকালো সবাই। জিনির অবনত আখি কোল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। তাওসিফ দাঁতের দাঁত চেপে কঠিন স্বরে শুধালো, ওই শালা ফ্রড এখন কোথায়? এখনো কি ধরা পড়েনি? প্রেমের ফাঁদে অসংখ্য মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য ওকে তো শুলে চড়ানো উচিত। শুলে চড়ানোর দরকার আর পড়বে না। 2 মাস আগে বর্ডার দিয়ে পালানোর সময় তার এনকাউন্টার হয়েছে, মারা গেছে অন দ্য স্পট। জিনের বুকে মধ্যিখানে ধক করে উঠল, কপাল ছুঁয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। সেটাই তাকিয়ে
মন খারাপ হলো আঁচলের। মনে মনে স্রষ্টার নিকটে প্রার্থনা করলো মেয়েটা যেন ওর বন্ধুর জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট ধূলিসাৎ হয়ে যায়। দেখা দেয় এক সাগর শোক। বীর, দাদা জানের ডাকে বোনের দিকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো জাজবে। পরিবারের সদস্যরাও তাকালো। তুমি সুনামগঞ্জ পৌঁছালে কি করে জানলে দিদি ভাইয়েরা সুনামগঞ্জ রয়েছে? জাজবেরের স্মৃতির পাতায় ভেসে উঠল আধা রাতের কিছু মুহূর্ত। সে জানালো কি করে দলবল নিয়ে রাতের আধারে সে তালুকদারের বাড়িতে হানা দিয়েছিল। হালকা ডোজের চেতনানাশক দিয়ে কিভাবে তালুকদারকে বসে এনেছিল। অতপর চেতনানাশকের প্রভাব দ্রুত কেটে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল তালুকদার। আমার তখন ছন্নছাড়া অবস্থা, মন ও মস্তিষ্ক কোনোটাই কাজ করছিল না। কি থেকে কি করব, দিশাহারা অবস্থা। ইচ্ছে করলো তালুকদারকে মেরে গুম করে দিই। হতাশ আমি যখন ওখান থেকে চলে যাচ্ছিলাম, হঠাৎ কি? হঠাৎ শুনতে পেলাম তালুকদার ঘুমের ঘরে কিছু একটা বলছে। দ্রুত আমি তার শিয়রে ছুটে গেলাম, কান পেতে দিলাম। শুনতে পেলাম ঘুমন্ত তালুকদার বলছে, আরো 20টা মেয়ে লাগবে, বেশি মেয়ে, বেশি টাকা পাবো, ওদের নিয়ে যাও সুনামগঞ্জ। থেমে থেমে নিচু স্বরে বলছিল, অগোছালো কথাবার্তা। তবু আমি বুঝতে পারলাম সুনামগঞ্জই আমার কাঙ্ক্ষিত গন্তব্য। সেই রাতেই সমস্ত আয়োজন করে আমি সুনামগঞ্জ রওনা হলাম। কিন্তু সকাল সকাল ভাবির অ্যাক্সিডেন্ট হলো। পথচারী কেউ বোধহয় আমাদের উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমার তখন জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল জানতে পারলাম ভাবির অমন দুরবস্থা। পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল আমার। চিৎকার করে কান্নাকাটি করছিলাম। বাড়ির কাউকে যে ফোন করব, কিছু জানাবো, সেই বোধ অব্দি ছিল না। কতক্ষণ পার হয়েছিল জানি না। একজন ডক্টর এসে আমাকে থামালো, পরামর্শ দিল বাড়ির কাউকে কল করার। সেই মুহূর্তে আমার হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে ওই ডক্টর আঙ্কেলের ফোন থেকে ভাইয়াকে কল করলাম, আর ভাইয়া কল পেয়ে হসপিটালে চলে এলো। নিঃশব্দে কাঁদতে লাগলো জিনিয়া। জাজবের দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমি তখন সবে সুনামগঞ্জ পৌঁছেছি। কোথা থেকে কোথায় যাব জানি না, হজবরল অবস্থা। ঠিক সে সময় আননোন নম্বর থেকে কল এলো। আশার আলো দেখতে পেয়ে আমি তৎক্ষণাৎ কলটা রিসিভ করলাম। এরপর তো সবটাই তোমাদের জানা। পুরনো দুঃখময় স্মৃতি স্মরণে এলো। নীরব হলো পরিবেশ। কিছুক্ষণ বাদেই স্তব্ধ পরিবেশ অনুকূলে এলো। জাজবের পুনরায় বলে গেল, মেলের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছিলাম কয়েক মাস ধরে। যত টাকা প্রয়োজন খরচ করছিলাম। জানোই তো, মানি ক্যান ডু এনিথিং। টাকার বিনিময়ে আমরা ঠিক সাকসেসফুল হলাম। 5 মাসের অক্লান্ত পরিশ্রম শেষে সফলতা এলো। জানতে পারলাম সিক্রেট মিটিংয়ে জয়েন করতে এমএল মিয়ানমার আসবে। তবে কবে, কখন, কোথায় আসবে সেটা জানা ছিল না। তাই একটা ছোট্ট গেম খেললাম। গেম? কি গেম? বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে আমি মিটিংয়ে বসলাম ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে। সেখানে জেনে শুনে মিথ্যা বললাম এমএল মিয়ানমারে আসবে, তাও 2 দিন পরে। কোন হোটেলে থাকবে, কি ছদ্মনাম ব্যবহার করবে, সব বললাম। যদিও বা ওসব মিথ্যে, মন গড়া ছিল। কিন্তু তাতেই হলো বাজিমাত। এসপি ইউহানের জুনিয়র অফিসার তানিশা, সে দেশের শত্রু, একজন দেশদ্রোহী, রক্ষক হয়ে ভক্ষক। সে আড়াল হতে আমাদের আলাপচারিতা প্ল্যানিং শুনে নিল, আর তৎক্ষণাৎ সবটা জানালো তালুকদারকে। আমি তো এটাই চেয়েছিলাম। ইচ্ছাকৃতভাবে তানিশাকে শুনিয়ে শুনিয়ে মিথ্যা বলেছিলাম। আশায় ছিলাম এতে কাজ হবে, অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। কিছুই বোধগম্য হলো না কারোর। আঁচল প্রশ্ন করেই বসলো, ঠিক বুঝলাম না, আপনি আসলে চাইছেনটা কি? জেনে শুনে মিথ্যে কেন বললেন আপনি? অতগুলো মিথ্যে শুনে তালুকদার ঘাবড়ে গেল। দ্রুত সিক্রেট নম্বর থেকে কল করলো ইমেলকে, আর জানতে পারলো ওসব ভুয়া খবর। হ্যাঁ, এটা সত্যি যে ইমেল সত্যি মিয়ানমারে আসবে। তবে আমার কথা মতো 2 দিন পর নয়, বরং আগামীকাল আসবে। আর কোথায় উঠবে সেটা বলল না। বেচারা তালুকদার, সে কি আর জানে তার সিক্রেট নম্বর তখন আমাদের নজরদারিতেই ছিল। আমরা অপর প্রান্ত হতে সবটা শুনতে পারলাম। অ্যাকচুয়ালি তালুকদারের সকল নম্বর আমাদের ট্রেসে ছিল। এমনকি তার দলের বিশ্বস্ত 2 জনকে আমি টাকার লোভ দেখিয়ে নিজের দলে নিয়েছিলাম। দিনের পর দিন এতে আমারই লাভ হতো। মেল কি থেকে কি ভেবেছিল আমি আজও জানি না। হয়তো সে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল, কিংবা অন্য কিছু। তবে এটা এখন শিওর যে এমএল জানতো তাদের আলাপচারিতা আমরা শুনছি। তাই ইচ্ছাকৃতভাবে আমাদের আহ্বান করলো। আমরাও পৌঁছে গেলাম মিয়ানমার। মিয়ানমার?
তার মানে তুমি আমাদের কাছে মিথ্যা বলে মিয়ানমার গিয়েছিলে? হ্যাঁ, মিথ্যে বলেছিলাম। মিয়ানমার পৌঁছে আমি আমার নিজস্ব দলবল নিয়ে কাজে লেগে পড়লাম। অনুধাবন করতে পারলাম আমরা এমএলএর ফাঁদে পা দিয়েছি। বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আমি তৎক্ষণাৎ ইনফর্ম করলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ওখানে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছিল। ওরা আমার মতো সাধারণ সিভিলিয়ানের কথা বিশ্বাস করতে চাইছিল না, অবিশ্বাস করলো আমাকে। তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের প্ল্যান মোতাবেক কাজে অগ্রসর হলো। আর এতেই হিতে বিপরীত হলো। নির্মমভাবে প্রাণ হারালো প্রায় 30 জনের মতো দেশপ্রেমিক। তবে এমএল ওই নিষ্ঠুর মানব জানতেও পারেনি আজওয়া দীপ্তি সামজাজবির বসেনি। সে নিজের মতো করে প্ল্যান এক্সিকিউট করে চলেছে। যথাসময়ে আমি পৌঁছে গেলাম আমার দলবল নিয়ে। এরপর আজও দীপ্তেশ্যাম জাজবির ফেলে এলো সম্যরূপে। বলতে লাগলো কি করে এমএল নামক এক সর্বনাশা প্রাণীর বিনাশ হলো। সমস্ত বর্ণনা শুনে হতভম্ব হলো উপস্থিত প্রতিটি সদস্য। এমন বিধ্বংসী বীরত্বপূর্ণ লড়াইয়ে তাদের পরিবারের প্রাণ আজওয়াদ ইবতেসাম জাজবের অংশগ্রহণ করেছে, এমনকি বীরত্বের সঙ্গে জয়লাভ করেছে। এ যে অভাবনীয়, অবিশ্বাস্য। অতি মনোযোগ সহকারে পরিবারের সদস্যরা শুনতে লাগলো সেই বীরত্ব গাথা। আধারে নিমজ্জিত বসুধা। বিছানায় আধশোয়া হয়ে রয়েছে জাজবির। তার বক্ষস্থলে লিপ্টে প্রাণপ্রিয়া আঁচড়। পেলব হাতে আঁকিবুকি করে চলেছে স্বামীর বুকে। লালাটি প্রিয়তম স্বামীর অধর স্পর্শ পেয়ে মেয়েটি মুচকি হাসল। আদরে কণ্ঠে ডেকে উঠল, বীর সাহেব, হুম, আজকে সবাই এত এত রহস্য শুনে বেশ চমকে গিয়েছে। আর শেষে আপনার বীরত্ব শুনে যেমন অবাক হয়েছে তেমন গর্ববোধ করেছে। তাওসিফ ভাইয়া তো বলছিল আপনার আইনের লোক হওয়া উচিত ছিল, এতে নাকি বাংলাদেশে বেশ উন্নতি হতো, অপরাধীরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পেত। তাই আপনি ওই লুকাস লোকটাকে যেভাবে মেরে দিলেন সত্যি অবিশ্বাস্য ছিল। মনে হচ্ছিল আমি রোহিতজির কোনো সিনেমার কাহিনী শুনছিলাম। জাজবিরের খুশি খুশি মুখখানা বিগড়ে গেল লহমায়। আঁচল এমন গম্ভীর কণ্ঠে কার কথা বলছে? রোহিতজি তাকেও চেনেন না? আরে ওই যে সুদর্শন, বহু মেয়ের ক্রাশ, ভারতের আরেক জামাই, বডি বিল্ডার, অত্যন্ত। বলতে পারল না। ওকে প্রগাঢ় রূপে বক্ষে পিষে ধরল মানুষটি। কাঠিন্য মিশ্রিত স্বরে শুধালো, রোহিত জি? এ আবার কে? কার কথা বলছো তুমি? ফালতু কথা বাদ দিয়ে বলো, কে এই রোহিত? থাকে কোথায়? টেল মি এভরিথিং অ্যাবাউট হিম। নাম রোহিত, চেহারা অতি সুদর্শন, দেখলেই বিয়ে করে নিতে মন চায়। অনেক পয়সাওয়ালা, পেশিবহুল দেহটা দেখলেই মেয়েরা ফিদা হয়ে যায়। রোহিত হোক কিংবা রাজ, তোমার জীবনে একমাত্র আজওয়া দীপ্তি সামজাজবীরের অস্তিত্ব আছে, থাকবে আজীবন। অন্য সব সুদর্শন পুরুষ তোমার জন্য নিষিদ্ধ। গায়েরে মারহাম তোমার জন্য। তুমি কোন সাহসে একজন পরপুরুষের দিকে ভিন্ন নজরে তাকালে? হ্যাঁ, আমার অবর্তমানে এসব চলে? ভয় পাওয়ার ভঙ্গিমা করতে গিয়েও ব্যর্থ হলো মেয়েটি। ফিক করে হেসে উঠল। এতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো দুরবস্থা হলো। জাজবির যেই না ক্ষিপ্ত হয়ে আরো দু কথা শোনাবে অমনি টুপ করে ওর বাম কপালে চুমু এঁকে দিল আঁচল। চরম আশ্চর্যায়িত হলো আজওয়াদ ইবতেসাম জাজবির। ভুলে গেল সমস্ত রাগ অভিমান, তবুও মুখে গম্ভীর্য বিদ্যমান। আঁচল হাসি হাসি মুখে বলল, ইস, আমার জামাইটা না বড্ড ভোলা ভালা। না জেনে শুনে দেব, রণবীর সিং, শেষমেশ রোহিত শেট্টিকে নিয়ে অবধি ঈর্ষাবোধ করছে। আচল রে, তোর কি কপাল! এমন হিংসুটে বর জুটেছে শেষমেশ। ছ্যা ছ্যা ছ্যা। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। সত্যি করে বলো, এই রোহিতকে? আমার ভার্সিটির কেউ নাকি? আরে মশাই, আপনি না আস্ত এক বেরসিক। জীবনে কোনোদিন টিভি চালিয়ে দেখেছেন? দেখলে আজ এই দুরবস্থা হতো না। আমার ভাবতেই লজ্জা লাগছে, আপনি আমার জামাই যে কিনা দা রোহিত শেট্টিকে চেনে না। আহা গো, ও কি দুঃখ গো! রোহিতজি শুনলে তো ফিট খাবে। প্রিয়দর্শিনীর এত এত গাঁজাখড়ি কথোপকথন শুনে হতবিম্ব আজওয়াদ ইবতেসাম জাজবের। নিস্তব্ধ যামিনী মুখোমুখি বসে জাজবের এবং আঁচল। কি মশাই, অবাক হলেন তো? আমি কোনো যেন তেন রোহিতের কথা বলছিলাম না, বলছিলাম দ্য ওয়ান অ্যান্ড অনলি রোহিত শেট্টির কথা। আর আপনি কিনা ভাবছিলেন, উফ কি দুঃখ, জামাই আমার কোনোদিন টিভির ধারের কাছেও গেছেনি, তাই তো আজ এই দুর্দশা। একজনের চাহনিতে তীক্ষ্ণতা তো আরেকজনের মুখ চোখে দুষ্টমি।
আঁচলের ন্যাকা ভাব দেখে জাজবের বিরক্ত হলো। কাট কাট গলায় বলল, একদম ফালতু কথা বলবে না। আমি টিভির ধারের কাছেও ঘেসিনি, মানে কি? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক? অফকোর্স আমি টিভি দেখেছি। এখন হয়তো তেমন দেখা হয় না, তাই বলে কখনো দেখিনি এমনটা নয়। লিসেন, আমি ওই রোহিতকে চিনি না, কারণ বলিউড আমার পছন্দ না। আমি অলওয়েজ হলিউড ফলো করি, সাথে ওয়েব সিরিজ তো আছেই। অগচরে ভেঙচি কাটলো আঁচল। বিড়বিড় করে বলতে লাগলো, হলিউড দেখে দেখেই তো এই অবস্থা, যখন তখন খালি অ্যাটাক। বিড়বিড় করে বললেও শুনতে পেল জাজবের। বক্র হেসে বলল, বেগম জান, তুমি এত অবুঝ। রোম্যান্টিক অ্যাটাক করার ধরন জানতে হলিউডের কি দরকার? ছেলেরা এসব অটোমেটিক্যালি জানে। এমন লাগাম ছাড়ার টপিকে মেয়েটার দু কপল রক্তিম হয়ে উঠল। তা লক্ষ্য করে দুষ্টু হেসে উঠল জাজবির। এ দেখে আঁচল তড়িৎ পেকে সামান্য পিছিয়ে গেল। লোকটার ভাবসাব সুবিধা ঠিকছে না। কেমন করে হাসছে। মেয়েটা তোতলাতেই বলল, ফাজলামো করবেন না, আমার কিছু প্রশ্ন আছে, সেগুলোর জবাব চাই। জাজবির বাঁ হাতটি বাড়িয়ে দিয়ে বলল, বলছি, ফার্স্ট কাম টু মি। আসবো, দুষ্টুমি করবেন না তো? মৃদু স্বরেই শুধালো। জাজবির মাথা নেড়ে বোঝালো দুষ্টুমি করবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে সন্ধিকটে এলো আঁচল। প্রিয়তমের বক্ষপটে পিঠ ঠেকিয়ে বসলো। ঘন শ্বাস ফেলে জাজবির প্রশ্ন করলো, এবার বলো, আর কি জানার আছে? কয়েকটাই প্রশ্ন আছে, সবকটার উত্তর দেবেন তো? এমন আদুরে প্রশ্নে বিমোহিত হলো মানুষটি। প্রিয়ার কেশে অধরে স্পর্শ করে বলল, বলবো। তুমি নির্দ্বিধায় জিজ্ঞেস করো। পুলকিত হলো আঁচল। নিজেকে ধাতস্থ করে প্রশ্নের ঝুলি নিয়ে বসলো। আপনি তখন বলছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন। আপনার কথাবার্তা শুনে মনে হলো পুলিশের সঙ্গে আপনার বেশ খাতির ছিল। ওরা আপনাকে প্রয়োজনের সময় সাহায্যও করেছে, কিন্তু এটা কি করে সম্ভব? আপনাকে পুলিশ কেন হেল্প করবে? সিনেমার মতো এমনটা নয় যে আপনি সিক্রেট অফিসার, তাই ওরা আপনাকে সাহায্য করছিল। আপনার প্ল্যান অনুযায়ী কাজ করছিল। তাহলে ওরা আপনাকে সাহায্য করলো ঠিক কিসের জন্য? নিজেদের স্বার্থে আমাকে হেল্প করেছে। বেগম জান, এই পৃথিবীতে আজকাল নিঃস্বার্থভাবে মানুষ খুব কমই মানুষের হেল্প করে। সেখানে ওরা তো বাংলাদেশ পুলিশ। এমনি এমনি কি আমাদের হেল্প করবে? কখনোই না। ওরা নিজেদের স্বার্থে আমাকে ইউজ করেছে। ঠিক বুঝলাম না, কিসের স্বার্থ? এমএলকে বিনাশ করে নিজেদের সম্মান, অবস্থান, বীরত্ব প্রদর্শনের স্বার্থে। বাংলাদেশ পুলিশের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় বেশ কয়েক মাস আগে। আমি তখন সদ্য এমএল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি। সে সময় ওদের সাথে কন্ট্যাক্ট করি, কেননা দেশের আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য ছাড়া এমএলের বিরুদ্ধে লড়াই করা একদিকে যেমন আমার পক্ষে দুষ্কর হয়ে উঠত, আরেকদিকে অর্থনৈতিক। শুধু শুধু আমি আইনি মার প্যাচে ফেঁসে যেতাম। এজন্য নিজ স্বার্থে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করলাম। ওরা প্রথমে স্বাভাবিকভাবেই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলো, অবিশ্বাস করছিল আমাকে। কিন্তু যখন ওদের সামনে ইমেল সম্পর্কে কিছু অজানা তথ্য, এফেক্টিভ প্রুফ পেশ করলাম, অমনি ওদের হুঁশ হলো। ওরা বুঝতে পারলো আজওয়া দীপ্তি জাজবির যেন তেন সিভিলিয়ান নয়, কিছু তো স্পেশালিটি রয়েছেই। তখন ওই যে অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর মহাশয় আছেন না, সেই নিজেদের স্বার্থে বাকিদের কনভিন্স করলো। দিন তিনেকের মধ্যেই বাংলাদেশ পুলিশ বাহিনী আমাকে হেল্প করতে রাজি হয়ে গেল। তবে ওদের বেশ কিছু কন্ডিশন আমাকে অল টাইম ফলো করতে হয়েছে, এমনকি নিজের সততা নিষ্ঠাও প্রমাণ করতে হয়েছে। একজন সিভিলিয়ান হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গী হওয়ার যাত্রা মোটেও সহজ ছিল না বেগম জান। বেশ পরীক্ষা দিতে হয়েছে, অতঃপর পাশ করলাম। এরপর ওরা পুরোদমে আপনাকে সাপোর্ট দিতে লাগলো? ঠিক পুরোপুরি নয়, ওদের বেশ কিছু বাধ্যবাধকতা ছিল। আমি সেসব অবজ্ঞা করে তাদের অগোচরে নিজের মতো করে প্ল্যান এক্সিকিউট করতে লাগলাম। আর ওরাও দিনকে দিন আমার প্রতি আস্থাভাজন হয়ে পড়ল। ওদের একটাই কথা ছিল, যে কোনো মূল্যেই এমএলএর বিনাশ হোক, আর সব ক্রেডিট হবে ওদের। আমি পার্সোনালি কোনো ক্রেডিট পাবো না। সেভাবেই কাজে করতে লাগলো। অবশেষে বিনাশ হলো কুখ্যাত মাফিয়া কিং এমএলএর, আর ক্রেডিট পেল ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা কি ঠিক হলো? ওই লোকটাকে শেষ করতে সবচেয়ে বেশি অবদান তো আপনার ছিল, সেখানে আপনিই শূন্য হয়ে গেলেন। এসব ছাড়ো তো বেগম জান। আজওয়া দীপ্তি জাজবির কখনোই ক্রেডিট পাওয়ার লোভে কাজ করে না।
আমার এক ও অদ্বিতীয় লক্ষ্য ছিল এমএলকে চিরতরে শেষ করে দেয়া, আমার চাচ্চু সহ অগণিত নিরীহ মানুষের ন্যায় বিচার পাইয়ে দেয়া, আর আমি তাতে সাকসেসফুল। আর কি চাই? স্বামীর কথায় গর্ববোধ করল মেহেরুজ আঁচল, প্রসারিত হলো অধরকোণ। বীর সাহেব, ওই তানিশাকে নিয়ে আমার না কিছু প্রশ্ন আছে। আপনি সে সময় বলছিলেন ভিডিওতে মেয়েটা তানিশা ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। ভিডিওতে যে মেয়েটা ছিল তার মুখ মোটেও চেনা যাচ্ছিল না, বেশ অন্ধকার ছিল। কিন্তু আমার তখন কি থেকে কি হয়ে গিয়েছিল আমি জানি না। আপনার সাথে ওই জঙ্গলে তানিশাকে দেখে আমার মন আর মস্তিষ্ক ধরেই নিয়েছিল ভিডিওর মেয়েটা সেই ছিল। কিন্তু আসলে তো ভিডিওর মেয়েটার মুখ চেনাই যাচ্ছিল না। তাহলে আমি কেন ভাবলাম ওটা তানিশাই ছিল? কারণ ওই সময় তুমি মেন্টালি প্রচুর ডিস্টার্ব ছিলে। পৃথিবীর ভিডিওতে ওসব নোংরামি দেখে নিজেকে সামলাতে পারোনি। তোমার মন ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তোমার বীর সাহেব অমন নোংরামি করেছে তুমি মানতেই পারছিলে না। মনের কোথাও না কোথাও তীব্র রূপে প্রতিবাদ জানাচ্ছিলে। এর মধ্যেই আমার পাশে দেখলে তানিশাকে। তোমার ডিস্টার্বড মাইন্ড আমার পাশে অন্য মেয়ে এবং খুনের অর্ডার দেখে এলোমেলো হয়ে গেল। একসাথে এত কিছু সইতে পারোনি, তাই অন দ্য স্পট তুমি বিশ্বাস করে নিলে ভিডিওতে আমার সাথে তানিশা ছিল এবং তোমাকে আমি চরমভাবে ঠকিয়েছি। তোমার ছোট্ট কোমল হৃদয়ে এমন প্রতারণা মানতে পারছিল না, তাই তো তুমি। আর বলা হলো না, নিঃশব্দে কেঁদে উঠল আঁচল। জাজবিরের বেগম যান প্রিয়তমার অশ্রুকণা হাতের উপরে পড়তেই ঘাবড়ে গেল মানুষটি। তৎক্ষণাৎ তোকে নিজের দিকে ঘুরিয়ে বসালো, লক্ষ্য করলো মায়াবী আঁখি যুগলে অশ্রুর ঢল। বুকের মধ্যিখানে চিনচিন ব্যথা অনুভব হলো, অস্থিরতা ছড়িয়ে পড়ল রঞ্জে রঞ্জে। দ্রুততার সহিত প্রিয়াকে বক্ষপেটে মিশিয়ে নিল জাজবির। মাথায় হাত বলিয়ে দিতে দিতে আদরে কণ্ঠে বলল, কাঁদে না প্রিয়া, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সমস্ত মান অভিমান ছাপিয়ে আজ আমরা একসাথে একত্র হয়েছি। আর কোনো ভয় নেই। তোমার বীর সাহেব তোমারই ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে আমৃত্যু। আদরে কণ্ঠে কাজ হলো। আস্তে ধীরে স্বাভাবিক হয়ে উঠল মেয়েটি। ওর মায়াবী মুখখানি দু হাতের আজলাই ধরে দিল জাজবের। বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মুছে দিল সর্বশেষ অশ্রুবিন্দুটিকো। ঠোঁটের পরশ এঁকে এঁকে দিল সিক্ত দুই চোখের পাতায়। প্রিয়তমের বক্ষপটে মেয়েটি মিশে রইল অগণ্য সময়। আপনি কি করে নিশ্চিত হলেন ভিডিওতে যে মেয়েটা ছিল সে তানিশা? এই কাজে আমাকে হেল্প করেছে এসপি ইউহান রহমান। ওই ভিডিওটা অন্ধকার ছিল ঠিকই, তবে এক্সপার্ট এডিটর দ্বারা সামান্য ঘষামাজা করতেই চোখের সামনে ক্লু ভেসে উঠল। ওই ভিডিওটা যে হোটেলে করা হয়েছে তার নিজস্ব লোগো ছিল রুমের মধ্যে, যা আনফর্চুনেটলি ভিডিওতে ধারণ হয়ে গিয়েছিল। আর সেই লোগো ফলো করেই আমরা কাজে এগোলাম। ইউহান ছদ্মবেশে গিয়েছিল ওই হোটেলে, সেখান থেকেই প্রমাণ খুঁজে বের করলো। নিজের সুদর্শন ফেস আর কুটকাচালি বুদ্ধি খাটিয়ে ঠিক প্রমাণ জোগাড় করে ফেললো। শেষাক্ত কথাটি শুনে সশব্দে হেসে উঠল আঁচল, আর তাতেই বিমোহিত হলো প্রেমিক পুরুষ। সত্যি কুটকাচালি? হুম। আপনি এমন শব্দ ব্যবহার করেন যে অভাবনীয়। এগুলো তো আমার অভিধানের খাস শব্দ। তাতে কি হয়েছে? আজওয়া, ইবতিসাম, জাজবির চাইলে যে কোনো শব্দই ইউজ করতে পারে। আর তাছাড়া শব্দগুলো আমার বইয়ের একটু বেশি প্রিয়। ফটাফট সে সব ইউজ করতে থাকে, আজ না হয় আমিও একটু ইউজ করলাম। বুঝলাম, তবে বলতেই হবে ইউহান স্যারের বুদ্ধি আছে। তা আছে, তবে পাশাপাশি বেশ গবরও আছে। নিজেকে নিয়ে একটু বেশি দম্ভ দেখায়, এক্সট্রা ভাব নিয়ে চলে। আজও দীপ্তেশন জাজবির কিনা কারণ নিন্দা করছে, এ যে অবিশ্বাস্য, অভাবনীয়। মেহেরুজ আঁচলের মাথায় হাত। তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, মিয়ানমারে ইউহান যদি আমার লোকেশন ট্রেস করে আরো দলবল পাঠিয়ে আমাকে হেল্প না করতো, তবে আজ হয়তো আমি এখানে থাকতে পারতাম না। স্বামীর কণ্ঠে ম্লান ভাব টের পেয়ে আঁচল তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা, তালুকদার সাহেব যে মারা গেলেন ওটাও কি এমএলএর কাজ ছিল? নিজ স্বার্থে আঘাত হানায় এত পুরনো সঙ্গীকে অবধি ছাড় দিল না, মেরে দিল। ইস, লোকটা কি নিষ্ঠুর ছিল। আজ তো এক পিশাচ, যেন কাউকে ছাড় দিত না। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। আঁচল স্বামীর নয়নে গভীরতার হারিয়ে গেল। নয়নে মিলিত হলো নয়ন। কেটে গেল কয়েক পল।
প্রিয়তমের দুই হাতের মধ্যেখানে আবদ্ধ থেকেই ললাট অধর ছুঁয়ে দিল মেয়েটি। ফিসফিসিয়ে বলল, বীর সাহেব, আপনার বীরত্বে গর্বিত আপনার সহধর্মিনী। সদা সর্বদা এমনই সৎ ন্যায়পরায়ণ থাকবেন, কখনো কারোর জন্য বদলে যাবেন না। আপনাকে এই রূপে দেখে নয়ন জুড়িয়ে যায় আমার। রবির কিরণে আলোকিত ধরণী। বেলকুনিতে দাঁড়িয়ে জিনিয়া বললেন তার বদনখানি। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ, মেয়েটার ধ্যান ভঙ্গ হলো। পাশ ফিরে দেখতে পেল আঁচল দাঁড়িয়ে। জোরপূর্বক হাসল জিনিয়া। কি ব্যাপার নন্দিনী, দেবদাসের ফিমেল ভার্সন হয়ে উদাসীন হয়ে আছো কেন? অনেকদিন ধরেই লক্ষ্য করছি, কেমন মন মারা হয়ে থাকো, কি হয়েছে? কিছু না ভাবি, তোমার কি অবস্থা বলো? শরীর ভালো আছে তো? সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে তোমার ফর্মালিটি দেখে আমি তো অবাক। যিনি, কি হয়েছে তোমার? তুমি কি বাই এনি চান্স নিজেকে দোষী ভাবছো? আত্মগ্লানিতে ভুগছো? চমকালো জিনিয়া। ওর চমকানো মুখটা দেখে আঁচল বুঝতে পারল সে ভুল নয়। পাশ থেকে জিনিকে আলিঙ্গন করলো আঁচল। যিনি, যা হয়েছে সবটাই দুর্ঘটনা। উপরওয়ালার পূর্ব পরিকল্পিত মাফিক হয়েছে এগুলো। এতে তোমার কিংবা আমার কোনো হাত নেই। তাই শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। হ্যাঁ, তুমি হয়তো আবেগের বশে ভুল মানুষকে মন দিয়েছো, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। বড় কোনো ভুল হওয়ার আগেই তুমি বেঁচে গিয়েছো। এটা কি হতে পারতো না যে তুমি খুব বাজেভাবে ফেঁসে গেলে? বড় সড়ো কোনো বিপদ হলো তখন কি করতে তুমি তখন? তাই আবারও বলছি যিনি, শুধু শুধু নিজেকে দোষারোপ করো না, বরং যে বিপদ থেকে বেঁচে গেছো তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কথাটা শেষ হতে না হতেই জিনিয়া কেঁদে উঠল। জড়িয়ে ধরলো ভাবিকে। কাঁদতে কাঁদতে অনবরত বলতে লাগলো, আম সরি ভাবি, রিয়েলি রিয়েলি সরি। আমি খুনা করেও বুঝতে পারিনি সাদ এতটা খারাপ। বিশ্বাস করো, আমি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। খুব কষ্ট পেয়েছো তাই না? ভাইয়া, বাড়ির সবাই কষ্ট পেয়েছে। আম সরি ভাবি, ভেরি ভেরি সরি। মনের সবটুকু দুঃখ কষ্ট প্রকাশ করে কাঁদতে লাগলো জিনিয়া। ওকে সযত্নে আগলে নিল ভাবি আঁচল। প্রিয় বন্ধুকে আজই কাঁদতে দিচ্ছে। এমন আত্মগ্লানির শিকার আর হতে দেবে না। আজকের পর থেকে ইনশাল্লাহ ফিরে আসবে সেই পুরনো জিনিয়া। সময় ও স্রোত চিরন্তর বহমান, থেমে থাকে না কভু। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেল দিন পঞ্জিকার কয়েকটি পাতা। লিভিং রুমে ব্যস্ত কিছু লোকজন, কারোর হাতে ফুলের ছুরি, তো কেউ কর্মরত লাইটিংয়ের কাজে। নাসিম ও তাওসিফ দুই ভাই ছোটাছুটি করছে, কারের নির্দেশনা দিচ্ছে। ঠিক সেই সময় বাড়িতে প্রবেশ করলো ব্যস্ত আজওয়াদ ইত্তেশাম জাজবির। বা হাতে মোবাইল ঠেকানো কানে। পাশে দাঁড়িয়ে রাশিদ। ফোনে কথা বলার ফাঁকে ফাঁকে তাকে কিছু নির্দেশনা দিয়ে চলেছে মানুষটি। ক্লান্ত মানুষটির কপাল ছুঁয়ে গড়িয়ে পড়ছে শ্বেত জল। ফোনে কথা বলা শেষ হতেই রাশিদের সাথে দরকারি কথা সেরে বিদায় জানালো জাজবির। এগিয়ে গেল ভাইদের কাছে। নাসিম, তাওসিফ, জি ভাইয়া। কাজ ঠিক মতো হচ্ছে তো? তোরা এই দিকটা ভালো মতো দেখ, আমি ওদিকটা দেখছি। আর হ্যাঁ, ক্যাটারিং এর লোকেরা কন্ট্যাক্ট করেছিল কি? হ্যাঁ ভাইয়া, ওরা কল করেছিল, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গুড। তোরা এই দিকটা ভালো মতো খেয়াল রাখিস, কোনো প্রবলেম হলেই ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করবি। নাসিমের কথায় আশ্বস্ত হয়ে পুনরায় বাড়ির বাইরে চলে গেল জাজবির। আকরাম সাহেব ফোনের কল কেটে দিয়ে এলেন লিভিং রুমে। পুত্র সমতুল্য নাসিম, তাওসিফ ওদের পাশাপাশি কাজের তদারকি করতে লাগলেন। শহরের স্বনামধন্য একটি পার্লার। হবুবধূ জিনিয়াকে সযত্নে সাজিয়ে তুলল সুদক্ষ বিউটিশিয়ানদের দল। জীবন্ত পুতুলের ন্যায় লাগছে জেরিনকে। ওকে দেখে জিনিয়া বলে উঠল, মাশাল্লাহ আপু, তোমাকে কি সুন্দর লাগছে। নাশিদ ভাইয়া তো আজ কনফার্ম ফিদা, বেহুশ না হয়ে যায়। একটু আগলে আগলে রেখো। ছোট বোনের দুষ্টু কথায় লাজুক হাসলো জেরিন। ওর লজ্জা মিশ্রিত মুখখানির ঝটপট কয়েকটি ফটো তুলে নিল জিনিয়া। জিনিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। জিনিয়া কয়েক পায়ে পিছনে গিয়ে দাঁড়ালো। দাঁত গালিয়ে হেসে বলল, নাশিদ ভাইয়ার টনিক অফ হ্যাপিনেস এক্ষুনি পাঠাতে বলেছে। বলতে না বলতে ক্লিক। লজ্জা মিশ্রিত অপরূপা মুখশ্রীর ফটোগুলো পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। জেরিন কপট রাগ দেখাতে গিয়েও ব্যর্থ হলো।
জিনি, এসব কি? ভাইয়ার একমাত্র শালিকা হিসেবে দায়িত্ব পালন। জেরিন না চাইতেও লাজুক হাসলো। তা দেখে মুগ্ধ হলো জিনিয়া। মনে মনে উপরওয়ালার নিকটে বোনের অসীম সুখ কামনা করলো। করিডোর ধরে ব্যস্ত পায়ে হেঁটে চলেছে আঁচল। পরনে বাসি শাড়ি, বেঁধে রাখা খোপা ঢিলা হয়ে কাঁধে নেমে এসেছে, ঘামে ভেজা কায়া। মেয়েটি হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটি কক্ষে, নক করলো দরজায়। ওপাশ থেকে অনুমতি পেয়ে দ্রুত ভেতরে প্রবেশ করলো। অবাক হলো। এ কি চাচি, তুমি এখনো পুরোপুরি রেডি হওনি? আজ তোমার মেয়ের এঙ্গেজমেন্ট আর তুমি এখনো রেডি হওনি? এমন হলে চলে? তামিনা শাড়ির আঁচল ঠিকঠাক করে পিছু ঘুরে তাকালো। মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, এই তো আমি রেডি, কিন্তু তোমার কি হাল আঁচল? তুমি এখনো অবধি বাসার কাপড় ছাড়োনি? গোসল করবে কখন আর রেডি হবে কখন? চাচি, আমি এক্ষুনি যাচ্ছি, চিন্তা করো না। আমি ফটাফট রেডি হয়ে যাব। আর তুমি এখন দ্রুত নিচে যাও তো, বাবা তোমার খোঁজ করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। বলে মাথায় ঘুমটা টেনে নিলেন তাহমিনা। দ্রুত পায়ে বেরিয়ে গেলেন কক্ষ হতে। যাওয়ার পূর্বে আঁচলকে আরও একবার তাগাদা দিয়ে গেলেন। ঘামে ভেজা চুলে বা হাত গলিয়ে ব্ল্যাক ব্রাশ করে নিজের কক্ষে প্রবেশ করলো জাজবের। শার্টের বোতাম খুলতে খুলতে অগ্রসর হচ্ছিল কাবাডের দিকে। তখনই চোখ পড়ল বিছানায়। প্রসারিত হলো অধরকণ। পরনের পোশাক বিছানায় পূর্বে থেকেই রাখা। এছাড়াও তরকারি সব কিছু ড্রেসিং টেবিলের উপরে রেখে দেওয়া। তার আদরে বাকিটা সব আগেভাগেই গুছিয়ে রেখেছে। মুচকি হাসলো জাজবের। ঘামে ভেজা শার্ট খুলে ক্লথ বিনে রাখলো। অতপর তোয়ালা নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো জাজবের। ভেজা চুল দ্রুত হাতে তোয়ালা চালনা করতে লাগলো। চুল মোছা শেষ হতেই তোয়ালে রেখে দিল যথাস্থানে। বিছানা হতে কৃষ্ণ কালো রাঙা শার্ট হাতে নিল। দু হাত গলিয়ে নিল শার্টে। নিম্ন হতে একে একে শার্টের বোতাম আটকে নিল। অতপর রেডি হতে লাগলো। জাজবের ফিটফাট হয়ে কক্ষ ত্যাগ করলো। ঠিক সেই মুহূর্তে দ্রুত পায়ে কক্ষে প্রবেশ করলো আঁচল। দেয়াল ঘড়িতে দেখতে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ হলো। ইয়া আল্লাহ, এত দেরি হয়ে গেছে। বীর সাহেব তো আজকে আমাকে ছেড়ে কথা বলবে না। ইস! মেয়েটা দ্রুত কদম ফেলতে গিয়ে লক্ষ্য করলো ওর পোশাকও যত্ন করে বিছানায় রেখে দেওয়া। অহেতুক সময় নষ্ট করতে হবে না। ম্যাচিং হিজাব অব্দি মানুষটি রেখে গেছে। তৃপ্তিকর আবার ফুটে উঠল মুখশ্রীতে। এই ছোট ছোট যত্নগুলো তো একটি সম্পর্ককে দিনের পর দিন পরিচর্যা করে শক্তপোক্ত করে তোলে। সন্ধ্যাকালীন প্রহর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশাকুঞ্জে। কেননা আজও পরিবারের জ্যেষ্ঠ কন্যা জেরিনের বাগদান। অতিথির আগমনে মুখরিত পরিবেশ। আগত অতিথিরা ব্যস্ত নিজেদের মধ্যেই। তাওসিফ ও নাসিম আগত অতিথিদের দেখভাল করছেন। জাজবির ব্যস্ত নামি দামি অতিথিদের সঙ্গে আলাপে। তখনই আশাকুঞ্জে প্রবেশ করলো নতুন কুটুম, স্বনামধন্য ব্যবসায়ী সাখাওয়াত হোসেন এবং তার পরিবার। আজ সাখাওয়াত হোসেনের কনিষ্ঠ পুত্র নাশিদ হোসেনের সঙ্গে বাগদান হতে চলেছে ইফতেশাম পরিবারের জ্যৈষ্ঠ কন্যা জেরিন ইফতেশামের। আকরাম সাহেব এবং জাজবির এগিয়ে গেল। সাদরে অভ্যর্থনা জানালো কুটুমদের। বিনিময়ে মুচকি হাসলেন সাখাওয়াত হোসেন। হ্যান্ডশেক করলেন আকরাম সাহেবের সঙ্গে। অতঃপর উনি এবং পুত্র নাসিম এগিয়ে গেলেন সোফার কাছে। সে তাই বসে থাকা আজাদ সাহেব এর সঙ্গে কুশল বিনিময় করল। আজাদ সাহেব যথেষ্ট চিত্তে হাসলেন। দোয়া করে দিলেন হবু নাত জামাইকে। বাগদান অনুষ্ঠান শুরু হয়েছে। কারুকার্য খচিত লেহেঙ্গা দুই হাতে সামলিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে জেরিন। ওর দুপাশে দাঁড়ানো বোন জিনিয়া এবং বড় ভাবি মেহরজ আঁচল। নাসিদ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল হবু অর্ধাঙ্গিনীর পানে। দু চোখ জুড়ে অসীম মুগ্ধতা। আজও দীপ্তেশ্যাম জাজবে তার মুক্ত নয়ন জোড়া আবদ্ধ প্রিয়তমাতে। আঁচলের পরনে কৃষ্ণকালো জামদানি শাড়ি। শাড়ির পাড়ে সোনালি কারুকাজ। দ্বিগুল কালো কেশ আবৃত মানানসই হিজাবে। দুই হাতে সোনালি রঙা চুড়ির বাহার। গলায় নেকলেস। চোখে মুখে হালকা প্রসাদনীর ছোঁয়া। এতেই বিমুগ্ধ তার প্রিয়তম স্বামী। অপলক চাহনিতে তাকিয়ে রয়েছে প্রিয়ার পানে। অনুভব করতে পারছে হৃদস্পন্দনের দামামা। প্রিয়ার প্রতিটি কদম ঝঙ্কার সৃষ্টি করছে তার মানুষলোকে। নেশা ধরে যাচ্ছে তনু মনে। আচল লুকোনো চাহিদাতে খেয়াল করল স্বামীর মুগ্ধতা।
তাতেই লাজুক আবার ছড়িয়ে পড়ল মিটির মায়াবী মুখশ্রীতে। পাশাপাশি বসে নাসিদ ও জেরিন। আলতো করে জেরিনের অনামিকাতে আংটি পরিয়ে দিল নাসিদ। ছলছল হয়ে উঠল মিটির অক্ষিকোল। আর চোখে তাকালো সামান্য দূরে। পাশাপাশি দাঁড়িয়ে সাজিদ এবং তার অর্ধাঙ্গিনী রিমি। চোখের জল লুকিয়ে মিটি মুখখানি অবনত করে নিল। বিপরীতে থাকা মানুষটিকে আংটি পরিয়ে তার সনে বেঁধে গেল চিরতরে। হাততালি দিয়ে শুভকামনা জানালো সকলে। আঁচলের পাশে দাঁড়িয়ে জাজবের মুখখানা সামান্য নিচু করে কর্ণকুহরে মুখ ঠেকল। মৃদুস্বরেই ডেকে উঠল, বেগম যান। কিঞ্চিত কম্পিত হলো মেয়েটি। আর চোখে তাকালো অতি সন্নিকটে থাকা সুঠামদেহী একান্ত মানুষটির পানে। পুনরায় ওর কর্ণকুহরে মুখ ঠেকিয়ে মৃদু স্বরে বলে উঠল সে, কিছু মনে পড়েছে? আমাদের সেই বাগদান, একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার প্রথম ধাপ, মধুর সে লগ্ন। মেয়েটির ফুলো ফুলো গালে লালিমা ছড়িয়ে পড়ল। লাজুকতার ন্যায় মিলিয়ে গেল। আস্তে করে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তৃপ্তিময় হাসলো জাজবের। সকলের অগোচরে শক্তপোক্ত হাতটি স্থাপন করলো প্রিয়ার কোটিতে। এতে শিউরে উঠল মেয়েটির সারা কায়া। কিঞ্চিত সরে যেতে নিলেই প্রগাঢ় হলো হাতের বাঁধন। বরাবরের ন্যায় বাধা পড়ল সে একান্ত প্রিয়তমের প্রগাঢ় প্রেমপূর্ণ বাঁধনে। যিনি স্টেজ থেকে সামান্য দূরেই দাঁড়িয়েছিল, হাসি হাসি মুখ করে একের পর এক ফটো ক্যামেরা বন্দি করছিল। ঠিক তখনই ঘটল আকস্মিক অঘটন। ওর হাতটি টেনে ধরল এক আগন্তুক। টানতে টানতে নিয়ে গেল নিরালায়, ঠেসে ধরল দেয়ালের সাথে। হকচকিয়ে গেল জিনিয়া। তাতে দাঁত চেপে পড়ল, এইসব কোন ধরনের অসভ্যতা? হাত ছাড়ুন বলছি। দাঁত কেলিয়ে হাসলো বিপরীতে থাকা মানুষটি। কেন ছাড়বো? ছাড়ার জন্য তো এই নরম কেন ছাড়বো? ছাড়ার জন্য তো এই নরম তুলতুলে হাত দুটো ধরিনি। বলেই অধরে স্পর্শ করলো নরম তুলতুলে হাতের উল্টো পিঠে। জিনিয়া মেজাজ দেখিয়ে হাতটা ছাড়িয়ে নিল। এতে বক্র হাসলো মানুষটা। নির্ভীতে ওকে বন্দিনী করলো দুটো হাতের মধ্যেখানে। মোলায়েম স্বরে ডেকে উঠল, বউ, ও বউ, জোসা হয়ে গেছো বুঝি? জিনিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। খুব করে দামানোর চেষ্টা করতে লাগলো প্রতিবিন্দু অশ্রু। নাক মুখ ফুলে উঠল। রক্তিম চাহনিটি দেখে মায়া হলো ইউহানের। আলতো করে চুমু এঁকে দিল ললাটে। মৃদুস্বরে বলল, সরি জান, খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আসতে লেট হলো। ইচ্ছে করে করিনি, সত্যি বলছি। ফুপিয়ে কেঁদে উঠল জিনিয়া। এদিকে দ্রুত ওকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল ইউহান। চোখের পাতায় অদর ছুঁয়ে রেখে ফিসফিসিয়ে ক্ষমা চাইল বার কয়েক। যখন পিঠে অনুভব করতে পারল কোমল দুটো হাতের অস্তিত্ব, তখন অধরকোণ প্রসারিত হলো। শক্ত করে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে নিজের সঙ্গে। ইউহান ও জিনিয়া দুজনের আক্ত হয়েছে 8 মাস পূর্বে। এক প্রকার লাভ অ্যান্ড অ্যারেঞ্জ আক্ত ছিল ওটা। ইউহান প্রথমবারের মতো ফেসে গেল এক রমণীর কান্না ভেজা মুখশ্রীতে। সেদিন সে ছিল ডিউটিতে। হসপিটালে বসে নিচ্ছিল জিনির জবানবন্দি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল লাভ অ্যাট ফার্স্ট সাইট। কান্নার তোড়ে কেঁপে ওঠা কায়া, রক্তিমায় আচ্ছাদিত বদন। বিমোহিত হলো পুরুষালী চিত্ত। অতঃপর অতিবাহিত হলো বেশ কয়েকটি মাস। ইউহান ভেবেছিল ওটি মোহ, কেটে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু তার হলো কোথায়? মোহ কাটলো তো না, উল্টো ভালোবাসায় সিক্ত হলো হৃদয়। শৈশবকালে পিতৃহারা ইউহান বড্ড জেদি। নিজের মনে ভাব টের পাওয়ার মাত্রই জিনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করলো, কিন্তু তাতে লাভ হলো না। প্রথম প্রেমে ব্যর্থ জিনিয়া তখন প্রেম ভালোবাসা থেকে দূরেই থাকতো। তাই তো ভিন্ন পন্থা অবলম্বন করতে হলো ইউহানকে। সে সরাসরি ইবতেসাম পরিবারের সঙ্গে যোগাযোগ করলো। প্রথম বাধা প্রদান করলো আজত ইবতেসাম জাজবির। অতীতের তিক্ততা এক পাশ রেখে ইউহান চেষ্টা চালিয়ে গেল। কয়েক মাসের প্রচেষ্টা শেষে সফল হলো অবশেষে। অতঃপর নো হারাম রিলেশন। ইউহানের জেদে পড়ে বড় বোনকে রেখে ছোট বোনের আক্ত সম্পন্ন হলো। এর পরের সময়টা ছিল স্বপ্নের মতো সুন্দর। হালাল প্রেমে দিনকে দিন একে অপরের সাথে আসক্ত হয়ে উঠল ইউহান জিনিয়া। আজ তারা একে অপরের পরিপূরক। বোঝে না একে অপর বিহীন কিচ্ছুটি। জেরিনের বিয়ে আগামী মাসে।
বড় বোনের বিয়েটা সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে ওদের বিবাহ সম্পন্ন হবে। কয়েক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে তাওসিফ এবং নেহা। তাওসিফের মোটামুটি হাসি দেখে মেয়েটি লাজুকতায় ন্যায় মিলিয়ে যাচ্ছে, মনে মনে আউড়ে যাচ্ছে বেলাজ পুরুষ, শুধু লাজ দেয়। তাওসিফ ও নিহাও আজ সঙ্গী প্রায় পেয়ে পূর্ণ। সময়ের পরিক্রমায় দুজনের মধ্যে গড়ে উঠেছে এক নামহীন ভারসাম্যযোগ্য সম্পর্ক, যে সম্পর্কে হয়তো এখনো অবধি কোনো আনুষ্ঠানিক নাম নেই, তবে রয়েছে অজস্র বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সম্মান এবং সর্বোপরি একে অন্যের প্রতি সফট কর্নার। এতে তাওসিফ আজ আর অজ্ঞ নয়, তার হৃদয় তাকে পুরো দমে বুঝিয়ে দিয়েছে এই শ্যামকন্যা ওর জন্য এতখানি সিক্ত, মূল্যবান। একে ছাড়া ওর চলবে না কভু। তাই তো তাওসিফ মনে মনে ঠিক করে নিয়েছে অতি শীঘ্রই বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে, চাইবে ওদের সম্পর্কের হালাল পূর্ণতা, যাতে করে হারামে গা ভাসিয়ে দিতে না হয়। এসব ভেবেই আরো চওড়া হাসলো তাওসিফ, আর লাজুক নিহা দ্রুত পায়ে সেটা হতে সরে গেল, পা বাড়ালো আঁচলের পানে। তুমি কি নিজেকে কখনো বদলাবে না? এসব কোন ধরনের আচরণ? চোখেতে চমকালো রিমি, পাশে তাকিয়ে দেখতে পেল সাজিদ দাঁড়িয়ে, চোখ মুখ শক্ত হয়ে রয়েছে। তো তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? আবারও আমার বোনুর সুখের সংসারে কোন নজর দিচ্ছ? হ্যাঁ না না সাজিদ, তো তুমি ভুল ভাবছো। আমি তো... চুপ, আর একটাও মিথ্যা কথা বলবে না। তোমার মতো গিরগিটি আমার বেশ চেনা আছে। এখনো বলছি, নিজেকে শুধরে ফেলো, নইলে আমাকে কঠোর হতে হবে কিন্তু, যা নিশ্চয়ই তোমার কাম্য নয়। তাই সময় থাকতে শুধরে যাও, নইলে বড্ড দেরি হয়ে যাবে। তখন আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। আমার বোনের দিকে আবারও কুনজর দেওয়ার আগে এই কথাটা যেন মনে থাকে। বলে আর দাঁড়ালো না সাজিদ, বড় বড় পা ফেলে সরে গেল। সেদিকে তাকিয়ে ছলছল করে উঠল রিমির আঁখি যুগল। পুরনো কিছু ভুলের জন্য আর কত কষ্ট পাবে সে? এসবের কি কোনো অন্ত নেই? মধুপুরের মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে রিমি শৈশব থেকেই গ্রামীণ পরিবেশে বড় হয়েছে। মেয়ে বলে পেয়েছে পরিবারের অনাদর অবহেলা, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে পেল অঢেল সুখ। তবে কথায় আছে না, সুখে থাকতে ভূতে গেলে, তার বেলায় তাই হলো। আস্তে আস্তে করে সে ঈর্ষাকাতর হয়ে পড়ল, তাও আবার কার প্রতি? বাড়ির রাজকন্যা মেহরোজ আঁচলের প্রতি। আঁচল বিবাহিত, শ্বশুর বাড়ি থেকে, স্বাভাবিকভাবেই বাবার বাড়িতে ঘন ঘন ওর কথা তোলা হয়, ওকে স্মরণ করা হয়। এছাড়াও রিমি যখন দেখলো গ্রামের সাধারণ একটা মেয়ে হয়েও আঁচল এখন এত অসাধারণ জীবনযাপন করছে, উচ্চবিত্ত পরিবারের সঙ্গে দিনরাত ওঠা বসা, ওর সাফল্য উন্নতিতে সে দিনকে দিন ঈর্ষান্বিত হয়ে পড়ল। প্রথম বিষয়টি কেউ খেয়াল করেনি, তবে সবার প্রথমে খেয়াল করলেন সাহেদা। ওনার চোখে পড়ল পুত্রবধূ কখনো কখনো আঁচলের সাথে বাজে আচরণ করছে, বৈরী মনোভাব পোষণ করছে। না চাইতেও বিষয়টি একসময় সাজিদের চোখে ধরা পড়ল। বোন অন্ত প্রাণ ভাইয়ের মেজাজও লক্ষ্য করে বিগড়ে গেল। শুরু হলো সাংসারিক অশান্তি। একদিন, 2 দিন, 3 দিন, আর কত দূরত্ব তৈরি হতে লাগলো সাজিদ এবং রিমির মধ্যে। একসময় নিজের ভুল বুঝতে পারল রিমি, তবে ততদিনে বড় দেরি হয়ে গেছে। হারিয়ে ফেলেছে সকলের কাছে বিশ্বাসযোগ্যতা, ভরসা এবং সম্মান। এখন তার অবস্থা এমন যে যত দোষ নন্দঘোষ, কিন্তু কিছু হলেই রিমির দোষ হয়ে যায়। এই যেমন খানিক আগে সে আঁচলের পানে এক দৃষ্টিতে তাকিয়েছিল, অনুতপ্ত হচ্ছিল মনে মনে। এমন সময় সাজিদ এসে পড়ল, আর ভুল বুঝলো। কি মনে করলো সে নাকি পূর্বের ন্যায় আঁচলের সুখের সংসারে কুনজর দিচ্ছে। ঝরঝর করে কাঁদতে লাগলো রিমি। অতীতের ভুলের জন্য আর কত পস্তাবে সে? কখনো কি মিলবে না ক্ষমা? ফিরবে না সেই সুমধুর ভরসা, ভালোবাসা? জানা নেই তার। মেয়েটি আশাকুঞ্জের এক কর্ণে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। লক্ষ্য করল না কেউ। বিদায় লগ্ন। আগত অতিথিরা সন্তুষ্ট চিত্তে প্রস্থান করছে। তাদের বিদায় জানাচ্ছে পরিবারের কিছু সদস্য। আঁচল ও জিনিয়া পাশাপাশি দাঁড়িয়ে কিছু মহিলা অতিথিদের বিদায় জানাচ্ছিল। হঠাৎ করেই তপ্ত হাওয়া ছুঁয়ে গেল কর্ণকুহরে। সাজগোজ ভুলেও তুলে ফেলবে না, দুনয়ন জুড়িয়ে দেখা এখনো বাকি। তপ্ত শ্বাস ছুঁয়ে দিয়ে গেল গলদেশ। চোখেতে চমকালো আঁচল, পিছু ঘুরে তাকালো। দেখা মিলল না একান্ত মানুষটির। তবে সে তো তার বার্তা
সগোপনে জানিয়ে গেল। ইস, কি লজ্জা! মেয়েটির দু কপলে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। কৃষ্ণকালো যামিনী, গোলাকার চন্দ্রিমা গগনের বুকে, মোহনীয় দ্যুতি ছড়িয়ে পড়েছে বসুধার সর্বাঙ্গে। শিরশিরনি হাওয়া ছুঁয়ে যাচ্ছে কায়া। খটকরেই শব্দ হলো, উন্মুক্ত হলো দ্বার। তড়িৎ আরশির সম্মুখে হতে সরে গেল মেয়েটি। পিছু ঘুরে তাকালো। নয়নতারায় বন্দী হলো প্রিয়তমের বদনখানি। লাজুকলতা আজ লাজ ভুলে গেল, তাকিয়ে রইল নিষ্পলক চাহনিতে। দ্বার বন্ধ হলো। আস্তে ধীরে এগিয়ে আসছে মানুষটি। পরনে তার কালো রাঙা শার্ট, প্যান্টের অন্তরালে ইন করে রাখা শার্টটি। শার্টের টপ বাটন উন্মুক্ত। দৃশ্যমান লোভহীন আকর্ষণীয় বক্ষপট। পা হাতে ঝুলছে ব্লেজার। নির্বৃত্তে সোফায় ব্লেজারটি ছুঁড়ে ফেলল নেশাতেই প্রেমিক পুরুষ। এগিয়ে এলো খুব সন্নিকটে, একদম মুখোমুখি দুজনে। মতকা দ্রুত ইঞ্চি তিনেকের মতো। জাজবির সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ার পানে। কাজল কালো চোখের কার্নিশে কিঞ্চিত লেপটে কালো প্রলেপ। বিন্দু বিন্দু ঘাম মুখশ্রীতে। তিত্তির করে কাঁপছে ওষ্ঠধর। এই যে অবর্ণনীয় মোহনীয় রূপ। আলতো করে প্রিয়ার পা কাঁধের নিচে তার আঙ্গুল গলিয়ে দিল জাজবির। বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে চলেছে বাম কপলের মসৃণ আবরণ। মুখখানি আরেকটু কাছে নিল মানুষটি। মুগ্ধকর চাহনিতে তাকিয়ে থেকে মোহনীয় স্বরে আওড়ালো, মাশাআল্লাহ। পৃথিবীতে সমস্ত মায়া সম্মোহনী শক্তি বুঝে একত্রিত হয়েছে এই মুখশ্রীতে। মায়াময়ের মায়ায় আবারও সম্মোহিত হলাম প্রিয়দর্শিনী। একবার নয়, শতবার নয়, বারংবার এই মায়াজালে জড়িয়ে পড়তে ইচ্ছুক এই প্রেমিক পুরুষ। মিলবে কি তাহার অনুমতি প্রিয়া? আদরের কণ্ঠে একরাশ মুগ্ধতা। বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল মেয়েটি। আস্তে ধীরে মাথা নাড়ল, সম্মতি পোষণ করল শব্দহীন। তৃপ্তিকর হাসি রেখা ফুটে উঠল প্রিয়তমের অধরকণে। তা লক্ষ্য করে লালিমা মাখা হলো মেয়েটির বদন। নীরবে দৃষ্টি নত করে নিল সে। বদ্ধ হলো আঁখি পল্লব। বিপরীতে দণ্ডায়মান প্রেমিক পুরুষটিও আঁখি বুঝে নিল। ওষ্ঠের প্রেমপূর্ণ পরশ ছুঁয়ে রাখল ললাটের মধ্যেখানে। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। মেয়েটির কোটিদেশ পেশিবহুল হাতে আবদ্ধ করে ওকে ঘুরিয়ে দাঁড় করালো জাজবির। দুজনার কায়া বন্দি হলো আরশিতে। মানুষটির প্রশস্ত বক্ষপটে মিশে মেয়েটির পৃষ্ঠদেশ। আরশির মাধ্যমে একে অপরের মাঝে ডুবে গেল দুটো তৃষ্ণার্ত হৃদয়। নিজেদের একান্ত প্রতিবিম্ব দেখে জাজবির মুচকি হাসল। আলতো করে প্রিয়ার বাম কানে হাত রাখল। খুলে ফেলল কানের দুল। ডান কান হতেও দুল খুলে নিল, রাখলো ড্রেসিং টেবিলের উপরে। এবার স্পর্শ করলো নেকলেস। খুলে ফেলার ফাঁকে ফাঁকে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল ঘাড়। কেঁপে কেঁপে উঠছিল মেয়েটির কোমল হৃদয়। সময়ের সঙ্গে অতিবাহিত হয়েছে কতগুলো সময়, তবুও সেই চেনা স্পর্শ। মাদকতার কম্পিত হয় তনুমন। নেকলেস খুলে ফেলল জাজবে। অতঃপর খোফা হতে বাঁধন মুক্ত করল দ্বিগুল কালো কেশ। ছড়ছড় করে পৃষ্ঠদেশে ছড়িয়ে পড়ল কেশের বহর। এলোমেলো কেশে আঙ্গুল ডুবিয়ে ঠিক করে দিচ্ছিল জাজবের। তখনই দৃষ্টিকে আটকে গেল উন্মুক্ত ঘাড় গলদেশে। অসীম তৃষ্ণা অনুভব হলো হৃদ মাঝে। নিঃস্বার্থ প্রেমিক পুরুষের মুখখানা খুব সন্নিকটে এলো। ডান হাতের আলতো ছোঁয়ায় বাম কাঁধ হতে কেশ ঠেলে ডান সরিয়ে দিল। নামিয়ে আনলো মুখ। ঠোঁটের আন্দোলনে আর্দ্র হতে লাগলো প্রিয়া। একে অপরেতে মুগ্ধ সে যুগল। ভালোবাসার একান্ত কিছু মুহূর্ত অতিবাহিত হয়ে চলেছে। সাক্ষী আজ চন্দ্র, জ্যোৎস্না। অতি একান্ত ভালোবাসায় আচ্ছাদিত সেই মুহূর্তে উন্মাদ অর্ধাঙ্গের কর্ণকুহরে পৌঁছালো কিছু শব্দ। কিন্তু সেসবে কি আদৌ কর্ণপাত হয়েছে? সে তো মুগ্ধ আজ প্রিয়ার মাঝে। আদিত্যের কিরণে আলোকিত বসুন্ধরা। লিভিং রুমে বসে ম্যাগাজিন পড়ছেন আকরাম সাহেব, কিন্তু মন পড়ে রয়েছে অন্য কোথাও। উসকুস উসকুস করছেন উনি। তখনই সামনে এলো কিছু। খুশ হলো হৃদয়।
মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ের কাপ হাতে নিলেন উনি। পাশে এসে বসলো পুত্রবধূ আঁচল। আচল মা, এত দেরি করলি কেন? তুই জানিস না সকাল সকাল তোর হাতের এক কাপ চা না পেলে আমার দিনটাই মাটি হয়ে যায়। জানি তো বাবা, তাই তো সকাল সকাল সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আগে তোমার জন্য চা বানিয়ে আনলাম। খুব বেশি দেরি করে ফেলেছি? মায়া মায়া মুখখানি দেখে আকরাম সাহেব হেসে উঠলেন। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, একদম নয়, আমার মা সঠিক সময়ে এসেছে। তাই? একদম তাই। আচ্ছা বাবা, তুমি চা খাও, আমি কিচেনে যাচ্ছি। ব্রেকফাস্ট রেডি করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। মায়ের হাতের ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমার মনটা আকুপাকু করছে তো। সশব্দে হাসলো আঁচল। পা বাড়ালো কিচেনের পানে। সামান্য দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করলো তামিনা। মনে মনে প্রশংসায় পঞ্চমুখ হলো এই মিষ্টি মায়াবী মেয়েটির। এই মেয়েটির বদৌলতেই তো ওনার সমস্ত ভ্রান্ত ধারণা দূর হলো। উনি পূর্বের ন্যায় নির্দ্বিধায় আপন করতে পারলেন ভাতিজা জাজবীরকে। এই মেয়েটা আসলেই মায়াবী। সকলের মন ভালো করে করার জন্য মন্ত্র জানে। সেদিনের সেই পুচকে চঞ্চল মেয়েটা এখন সময়ের পরিক্রমায় পাক্কা গৃহিণী হয়ে গেছে। কয়েক মাস বাদে অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা। একা হাতে ঘর ও বাইরে দুটোই সামলে যাচ্ছে। তৃপ্তিময় হাসলেন উনি। মনে পেরে গেল মরহুমা বড় যার কথা আছে বেঁচে থাকলে কতটা খুশি হতো, গর্ববোধ করত পুত্রবধূকে নিয়ে। আধারে ঘুরুমুত বসুন্ধরা বদ্ধ দ্বার খুলে কক্ষে প্রবেশ করলো কান্তমালো। কক্ষে প্রবেশ করতে ভ্রু কিঞ্চিত হলো। সবে মাত্র 10টা বাজে। এই সময়ে আলো বন্ধ কেন? বেগম জান তো কখনোই এত তাড়াতাড়ি ঘুমায় না। তাহলে আস্তে ধীরে ভিতর প্রবেশ করলো। পুরো কক্ষে একবার চোখ বুলিয়ে নিল। সে নেই। কোথায় রয়েছে কে জানে। জাজবীর কক্ষের আলো জ্বালিয়ে হাতে থাকা কোট সোফায় রাখলো। গিয়ে বসলো বিছানায়। পা হতে জুতা খুলে ফেললো। হঠাৎ মনে হলো পাশে কিছু রয়েছে। কি? জাজবীর পাশে তাকালো। বিছানায় রাখা এক বক্স পিজা। বিছানায় পিজা? যথেষ্ট চমকালো সে। না চাইতেও কৌতূহলী হয়ে বক্সটা হাতে নিল। বক্সের মুখ উন্মোচন করতেই বেশ অবাক হল। এসব কি? একটি সাধারণ পিজা, তবুও সাধারণের মধ্যে অসাধারণ। কেননা পিজার উপরে টমেটো সস দিয়ে ছোট্ট ছোট্ট কিছু অক্ষর করা। ঠিক বোঝা যাচ্ছে না। তাই আর এতটা মাথা ঘামালো না সে। বক্সটা আটকে পাশেই রেখে দিল। তবে মনের মধ্যে খচখচ ভাবটা দূর হলো না। মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। সামথিং ইজ ফিশি। কিন্তু কি? হঠাৎই জাজবীরের দৃষ্টি আবদ্ধ হলো বেলকনিতে। ওখানে মৃদু আলো জ্বলছে। কেউ কি রয়েছে? বেগম চান? কৌতূহলী হয়ে সেই দিকে পা বাড়ালো মানুষটি। স্লাইডিং ডোর খুলে ওপাশে গেল। চকিতে চমকালো সে। চক্ষু দ্বারায় এসব কি দৃশ্যমান হলো? সে কি ভুল দেখছে? ওই দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়ানো বেগম জান। পরনে তার শুভ্র রাঙা টি শার্ট এবং সাথে লং স্কার্ট। দীঘল কেশ ঝুঁকি করে উপরে তুলে রাখা। ফলস্বরূপ পৃষ্ঠদেশ সম্পূর্ণ দৃশ্যমান। সেটাই কালো কুচকুচে ইংরেজি বর্ণে বড় বড় করে লেখা, সারপ্রাইজ বাবা, আই এম কামিং সুন। সাথে একটি নিষ্পাপ শিশুর মুখশ্রী। জাজবীর অপলক চাহনিতে তাকিয়ে রইল। একবার, দুবার, তিনবার, অজস্রবার পড়ল লেখাটি। কখন যে অক্ষিকল সিক্ত হলো টেরও পেল না। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল সে। দেখতে পেল বেলকুনিতে হালকা সাজ রং। কিছু মোমবাতির মোহনীয় দ্রুতি ছড়িয়ে রয়েছে। ছোট্ট টি টেবিলের উপরে ভ্যানিলা কেক। সেখানে ইংরেজি বর্ণে লেখা, ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস। সেটা হতে দৃষ্টি সরিয়ে মোহচ্ছন্ন জাজবীর অগ্রসর হলো বেগম জানের পানে। গিয়ে দাঁড়ালো পেছনে, অতি সন্নিকটে। বলিষ্ঠ দু হাতে আঁকড়ে ধরল কটিদেশ। মুখ লুকালো প্রিয়তমার কাঁধে। অস্ফুট স্বরে কর্ণপাত হলো, আলহামদুলিল্লাহ, তোমায় সীমাহীন শুকরিয়া বেগম জান, আমার বাবুর আম্মু। তোমার বীর সাহেব হৃদয়ের অন্তকরণ হতে সীমাহীন ভালোবাসে তোমায়। আমৃত্যু পাড়ি দিতে চায় তোমার সনে, থাকবে শুধু আমারই হয়ে। আলতো করে মাথা নাড়িয়ে সম্মতি জানালো বেগম জান। কাঁধে অনুভব করলো নোনা জলের অস্তিত্ব।
তৃপ্তিময় হাসল মেয়েটি। দেহ এলিয়ে দিল একান্ত মানুষটির পক্ষে। ওকে যত্ন করে আগলে নিল তার বীর সাহেব। অধর ছুঁয়ে দিল ললাটের কার্নিশে। হৃদয়ের অন্তঃস্থল হতে শোনা গেল সুমধুর মোহনীয় কয়েক লাইন। মেঘেরি ডানায় তোর ইশারায় উড়িয়ে দিল মনটাকে, বহু দূরে তোর আদরে সাজিয়ে নিলাম তোর নামে।